হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে জানাই তোমাদের সুস্বাগতম। তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আমরা আলোচনা করছি বিড়াল প্রবন্ধ। এই বিড়াল প্রবন্ধে প্রথম দুটি পার্ট আমরা আলোচনা করে নিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ওই দুটি পার্ট দেখে নেবে। আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। দিলে কি হবে, তুমি যখন প্রত্যেকটা পার্ট এভাবে দেখে নিবে তোমার কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো, আজকে এর আগে আমরা যেটা জেনেছিলাম যে ওই যে বিড়াল, তাদের এমন দশা হয়েছিল যে তারা প্রাচীরে প্রাচীরে ঘুরছে, অর্থাৎ লোকের ঘরে ঘরে গিয়ে ঘুরছে, অথচ লোকের অনেক খাবার বেশি হওয়া সত্ত্বেও তাদের কিন্তু দিচ্ছে না খেতে, কাঁটাগুলো ফেলে দিচ্ছে। কিন্তু যেখানে কারোর ঘরে বিড়াল, দেখো পোষা বিড়াল, সেখানে কিন্তু তাদের কিন্তু ভালো মন্দ কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, অথচ এরা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা দেখো, বলছে কেহ আমাদেরকে মাছের কাঁটাও কিন্তু ফেলিয়া দেয় না, বিড়ালের মন্তব্য। অথচ যারা স্থানীয়, মানে তাদের কাছাকাছি থাকতে পারে, তাদের কিন্তু পুষ্টিও হয়, মানে ভালো মন্দ খাবার পায়, তাদের পুষ্টি হয়, তাহাদের লেজ ফুলে যায়, গায়ে লোম হয় এবং তাদের উপর ছটা দেখিয়া অনেক মারজাল কবি হইয়া পড়ে। এতটা পর্যন্ত আমরা দেখেছিলাম যে অনেক মারজাল কবি হইয়া পড়ে, অর্থাৎ তারা প্রেমে পড়ে যায়। এতটা পর্যন্ত আমরা দেখেছিলাম। দেখো, আজকে আমরা তারপর থেকে কিন্তু আলোচনা করছি। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পায় না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। দেখো এখানে বলছি, দেখো আর আমাদিগের দশা দেখো, অর্থাৎ রাস্তায় রাস্তায়, মানে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে বা এ বাড়ি থেকে ও বাড়ি তারা যে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র পেটের আহারের সন্ধানে। বলছে আহারা ভাবে উদর কৃষ্ট, অর্থাৎ তাদের পেট চ্যাপটা হয়ে যাচ্ছে, অস্থি পরিদৃশ্যমান, অস্থি হাড় দেখা যাচ্ছে, তাই না? লাঙ্গুল বিনত, এখানে লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেজ। দেখো দাঁত বাহির হইয়াছে, দাঁত বেরিয়ে যাচ্ছে, তারা না খেতে পেয়ে, তাদের যে করুণ দুর্দশার বর্ণনাটা কিন্তু এখানে তুলে ধরেছে। অর্থাৎ এখানে বিড়ালের মধ্য দিয়ে সাধারণ মানুষের দরিদ্রের যে অবস্থা, এটাকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিড়াল নামক প্রবন্ধে কিন্তু বিড়ালের মানে মুখ দিয়ে এটা বলতে চেয়েছেন। দেখো বলছে জিহা ঝুলিয়া পড়িয়াছে, বলছে অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পাই না, মানে অবিরত কন্টিনিউয়াসলি তারা কিন্তু ডেকেই চলেছে ম্যাও ম্যাও, কিন্তু খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। বিড়ালটি বলছে যে আমাদের কালো চামড়া দেখে তোমরা আমাদেরকে ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, যে এই পৃথিবীতে যে মৎস্য যে মাংস এগুলা রয়েছে, এতে কিন্তু আমাদেরই কিন্তু অধিকার রয়েছে। এরপরে দেখো বলছে খাইতে দাও নহিলে চুরি করিব, বলছে আমাদের খেতে দাও, না হলে কিন্তু চুরি করব। খেতে দিলে চুরি করবো না, আমরা কি না খেতে পেয়ে মারা যাব? তাই বলছে যে আমাদের খেতে দাও, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? বলছে আমাদের এই কৃষ্ণ চর্ম, শুকনো মুখ, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ, এই যে আমরা যে ম্যাও ম্যাও করে রাখছি, ওই ম্যাও ম্যাও এই কণ্ঠস্বরটা, এই যে করুণ সুরে যে তারা চিৎকার করে ডাকছে ম্যাও ম্যাও, তাতে কি তোমাদের একটু দুঃখ হয় না? এই প্রশ্নগুলো কিন্তু বিড়াল তুলে ধরেছে কমলাকান্তের কাছে। তাই বলছে দেখো যে ক্ষীণ শকুন ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? তাহলে বলছে চোরের দণ্ড আছে, অর্থাৎ চোরের শাস্তি আছে, তাহলে যারা নির্দয় তাদের কি কোনো শাস্তি নাই? এই জন্য বলেছে দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, তুমি তো দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রের চোর হয়? এই ধনীর জন্যই তো দরিদ্ররা চোর হচ্ছে। তুমি তো আফিংখোর, তুমি তো দূরদর্শী, তুমিও কি বুঝতে পারছো না?
500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? তাহলে 500 দরিদ্রকে বঞ্চিত করে, 5 শতাধিক দরিদ্রকে বঞ্চিত করে একজন কি করছে? 500 লোকের আহার্য সংগ্রহ করে রাখছে, তাই না? কেউ কেউ মানুষ, আমি এর আগেও বলেছিলাম যে কোন ব্যক্তি রয়েছে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে, আবার কেউ কেউ প্রচুর পরিমাণে মানে ধন সম্পত্তির মালিক, অট্টালিকা, তাই না? তাই বলছে যে 500 লোকের এই যে আহার্য খাওয়ার সামগ্রী, সেটা যদি একজন তুলে রেখে দেয় তাহলে তারা তো না খেতে পেয়ে মারা যাবে। বলছে দেখো, 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? একজন খেতে পাচ্ছে, ধরো সাপোজ 20 জন 25 জন বা 500, তারা খেতে পাচ্ছে না, তার কারণ সে 500 ব্যক্তির যে খাবারটা একজন তো সংগ্রহ করে রেখেছে, মানে নিজের যেটা প্রয়োজন সেটা তো আছে, তার সঙ্গে আরো বেশি করে জোগাড় করে রেখেছে অনেক দিনের জন্য, বুঝে গেল? এই জন্য যদি করিল, বলছে যদিও সংগ্রহ করে রাখলো, যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? তাই না? বলছে হোক, ঠিক আছে, আমি ধরে নিলাম সংগ্রহ করে রেখেছে, কিন্তু নিজে খাওয়ার পরে যে উৎকৃষ্ট যেটা বেশি হয় সেটাও তাহলে দেয় না কেন? তাই না? বলছে বিড়ালটা প্রশ্নবান ছুড়ে দিয়েছে কমলাকান্তের কাছে। কিন্তু যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? তাই না? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে না। পুরা ভিভিআই লাইন, গুরুত্বপূর্ণ, পুরো বাস্তববাদী সম্পন্ন কথা এখানে বলেছে যে এই পৃথিবীতে কেউ অনাহারে মরে যাওয়ার জন্য কিন্তু আসেনি, বুঝা গেল? তাই বলেছে যে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো 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 মার্জার পণ্ডিতে। তাহলে এখন এই সমস্ত বিড়ালের এই সমস্ত প্রশ্নের উত্তর শুনে কমলাকান্ত আর কিন্তু সহ্য করতে পারলো না। তাই কমলাকান্ত বিড়ালকে বলছে যে থামো থামো মার্জার পণ্ডিত। অর্থাৎ বিড়ালকে বলছে যে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজতান্ত্রিক, সোশ্যালিজম, অর্থাৎ তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। তাহলে কমলাকান্ত এই প্রশ্নের উত্তর সাপেক্ষে এই কথাগুলো সে বলছে যে সমাজ হচ্ছে বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পারে, অথবা সঞ্চয় করে চোরের জ্বালায় যদি সে ভালোভাবে রাখতে না পারে, এই জন্য বলছে যে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাতে কি সমাজের ধনবৃদ্ধি হবে? তাতে সমাজের কিন্তু ধনবৃদ্ধি হবে না। এটা কিন্তু কমলাকান্তর মন্তব্য। মার্জার বলল, এখন বিড়াল বলছে না হইলে তো আমার কি? বলছে না হলে তো আমার কি হয়ে গেল? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি, ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? যে ধনী লোক তার যদি আরো বেশি চাই, আরো চাই, তাই না? তাহলে তার যদি বেশি ধন সম্পত্তি যদি না থাকে, সে যদি না জোগাড় করতে পারে, তার যদি না ধন সম্পত্তি যদি না বাড়ে, তাহলে দরিদ্রের কি ক্ষতি হবে? আমি বুঝাইয়া বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বাস্তবিক কথা তো। তাহলে সাধারণ মানুষ, দরিদ্র খেটে খাওয়া মানুষ, তারা যদি না খেতে পেয়ে মারা যায়, তাহলে সমাজের এই ধন সম্পত্তি নিয়ে এটা কি কোন পর্যায়ে যাচ্ছে, সমাজের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে, এটা বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? আমি তো না খেতে পেয়ে মারা যাচ্ছি, তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? এই প্রশ্ন মানে বিদ্ধ করেছে কমলাকান্তকে বিড়াল। বিড়ালকে বুঝানো দায় হইল। কমলাকান্ত আর পারছে না বিড়ালকে বুঝাতে, বলছে বিড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না, এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক ও বটে।
সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে, অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তবে যে চোরের দণ্ড বা শাস্তি, এটা কিন্তু কর্তব্য এখানে রয়েছে। মার্জারি মহাশয়া বলিলেন, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে বলছে যিনি বিচারক কসিমিন কেন কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার হচ্ছে সুবিচারক, এই বিড়াল হচ্ছে সুবিচারক এবং বলেছে সুতার্কিক ও বটে, সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার কিন্তু রয়েছে। অতএব এর উপর রাগ করে কোনো কিছু হবে না। বলছে অতএব ইহার উপর রাগ না করিয়া বললাম যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে। বলছে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন থাকতেও পারে আবার না থাকতেও পারে। বলছে দরিদ্রের প্রয়োজন না থাকিতেই পারে, কিন্তু ধনী দিগের বিশেষ প্রয়োজন। তাহলে কমলাকান্তের মতে যে সমাজের উন্নতিতে ধনী দিগের বিশেষ প্রয়োজন, আর এই জন্য কি হচ্ছে চোরের দণ্ড শাস্তি কিন্তু অবশ্যই প্রয়োজন। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নেই। বলছে চোরকে ফাঁসি দাও, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। একটা দারুণ কথা এখানে বলা রয়েছে। বিড়াল মহাশয় বলছে চোরকে ফাঁসি দাও, আমি তো তাতে কোনো আপত্তি করছি না, চোরকে ফাঁসি দাও, কিন্তু তাহার সঙ্গে একটা নিয়ম করো। ওই নিয়মটা হচ্ছে এটা, যে বিচারক চোরকে সাজা দিবে, তাহলে যে বিচারক চোরকে শাস্তি দেবে তিনি আগে 3 দিন উপবাস করবে, এরপরে তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, মানে 3 দিন উপবাস থাকাকালীন 3 দিন না খাওয়ার পরে তাকে যদি চুরি করার না ইচ্ছা জাগে, চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিতে পারেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্বৈতে 3 দিবস উপবাস করিয়া দেখো। বলছে তুমি যে আমাকে মারার জন্য লাঠিটা তুলেছিলে, তুমি নিজে একবার 3 দিন না খেয়ে দেখো তো কেমন পরিস্থিতি হয়, তাই না? তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তাহলে তুমি আমাকে লাঠি নিয়ে মারতে গিয়েছিলে, বলছে কথাটা বিড়াল কমলাকান্তকে, যে তুমি 3 দিন উপবাস করে দেখো তো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে, মানে নসিরাম বাবু এখানে একটা উল্লেখযোগ্য চরিত্র, যেখানে নসিরাম বাবুর বাড়িতে গিয়ে আড্ডা দেয় কমলাকান্ত, তাই বলছে যে 3 দিন না খাওয়ার পরে যদি তুমি নসিরাম বাবুর ভান্ডার ঘরে গিয়ে না ধরা পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি এতে কোনো আপত্তি করিব না। বিড়াল কিন্তু কথাগুলি বলছে। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বললাম যে বিজ্ঞ লোকের মতো, অভিজ্ঞ লোকের মতো যখন দেখছে যে বিচারে সে হেরে যাচ্ছে, পরাস্ত হচ্ছে, তখন বলছে গম্ভীরভাবে উপদেশ দিচ্ছে, উপদেশ প্রদান করছে। বলছে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এই সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি এই সমস্ত চিন্তা বাদ দাও তো, ওই সোশ্যালিজম, ওই বৈষম্য দূর করো, সবাই সমান হবে, দরিদ্ররা না খেতে পেয়ে মারা যাচ্ছে, ধনীরা প্রচুর অর্থবান হয়ে যাচ্ছে, ধন সম্পত্তি রাখছে, জমা করছে, এগুলো তুমি বাদ দাও, দিয়ে নিজের কাজে মন দাও, ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, অর্থাৎ পড়ার জন্য আর কি, এই দুটি গ্রন্থ কিন্তু দিচ্ছে, নিউম্যান ও পার্কারের গ্রন্থ। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকে। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক বা নাই হোক আফিঙ্গের অসীম মহিমা কিন্তু বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইব না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও।
এক সরিষা ভর আফিং দিব। এই সরিষার মতো ছোট্ট একটা দানা, ওইভাবে আফিংটা দেবো, কারণ সেটা একটা নেশাগ্রস্ত বস্তু, বেশি খেলে বেশি নেশা হয়ে যাবে, তাই অল্প পরিমাণ ওই সরিষা দানার মতো এক সরিষা ভর আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই। বলছে আফিং টাফিং আমার প্রয়োজন নাই। বলছে আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। বলছে আমার আফিং টাফিং দরকার নেই, তবে হাঁড়ি খাওয়ার কথাটা ওটা কিন্তু তো আমার একটু বিবেচনা করে দেখতে পারি। বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। সেই কমলাকান্ত চক্রবর্তী। এটি হচ্ছে বিড়াল প্রবন্ধের শেষ পার্ট। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 করেছিলাম। এই যে আলোচনাটা কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ তুমি যেভাবে উপকৃত হচ্ছ অন্যরাও যাতে তোমার মতো উপকৃত হয় এবং ভালো রেজাল্ট করতে পারে, এই আশা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এখানে ভিডিও শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো কিছু কমেন্ট জানার প্রয়োজন থাকে তোমরা বলতে পারো, কি বিষয় আনলে ভালো হবে, এবং প্রশ্নোত্তর আলোচনা কিন্তু আমি তাই নিয়ে কিন্তু করবো। তো আজকে এই পর্যন্ত।